আজ আমরা সিমাস হিনি লেখা অসাধারণ একটা কবিতা ডেথ অফ আ ন্যাচুরালিস্টের গভীরে ডুব দেব। এই কবিতাটা আসলে শৈশব থেকে কৈশোরে পা রাখার একটা মুহূর্তর গল্প, যখন পৃথিবীটাকে দেখার নিষ্পাপ চোখটা চিরদিনের জন্য বদলে যায়। কবিতার শুরুতেই হিনি কিন্তু আমাদের সরাসরি সেই জায়গাটায় নিয়ে যান। এই লাইনগুলো শুনলেই না কেমন যেন সেই ফ্ল্যাক্স ড্যামের গন্ধ, বুদবুদের আওয়াজ আর মাছির একটানা গুঞ্জন সব অনুভব করা যায়। চলুন এই জগতের স্রষ্টা আর তার পরিবেশটা সম্পর্কে আরেকটু জানি। আচ্ছা, কবিতার গভীরে যাওয়ার আগে যিনি এই শব্দগুলো লিখেছেন আর যে জগতে তিনি বেড়ে উঠেছেন সেটা জানা কিন্তু খুব জরুরি, কারণ এই দুটো জিনিসই কবিতার মূল সুরটা ধরতে আমাদের সাহায্য করবে। তো সিমাস হিনি ছিলেন একেবারে মাটির মানুষ, তার বেড়ে ওঠা উত্তর আয়ারল্যান্ডের এক খামার বাড়িতে। আর এই যে অভিজ্ঞতা, প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা, এটাই তার কবিতাকে একটা অন্য মাত্রা দিয়েছে। এই কবিতাটাও কিন্তু তার সেই ছোটবেলার স্মৃতি থেকেই উঠে আসা। কবিতার একেবারে কেন্দ্রে আছে এই ফ্ল্যাক্স ড্যাম। ভাবুন তো, জায়গাটা একদিকে পচা, দুর্গন্ধময়, আবার অন্যদিকে সেটাই জীবনের এক বিরাট উৎস। এই যে বৈপরীত্য, এটাই কিন্তু কবিতাটার মূল সুরটা বেঁধে দেয়। সত্যি বলতে, একজন শিশুর চোখে যা ধরা পড়ে, বড়দের চোখে তা হয়তো নোংরা বা অস্বস্তিকর মনে হতে পারে। ঠিক সেরকমই শিশু কবির কাছে এই ফ্ল্যাক্স ড্যামটা ছিল আবিষ্কারের এক অফুরন্ত ভাণ্ডার, একটা জাদুর জগৎ। তাহলে এই বিস্ময়ের জগতে সেই শিশুটি ঠিক কী করত? তার কাজকর্মের মধ্যে দিয়েই কিন্তু প্রকৃতির প্রতি তার একটা নিষ্পাপ আর প্রায় বৈজ্ঞানিক কৌতূহল ফুটে ওঠে। ভাবা যায় কি দারুণ একটা নিয়ম করে আনন্দ পাওয়া। শিশুটির এই পদ্ধতিটা তার ধৈর্য আর কৌতূহলকে খুব সুন্দরভাবে তুলে ধরে। সে শুধু সংগ্রহই করত না, একজন সত্যিকারের প্রকৃতিবিদের মতোই ধৈর্য ধরে দেখত কিভাবে প্রাণের জন্ম হচ্ছে। শিশুটির এই প্রকৃতিপ্রেমের পেছনে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষারও একটা ভূমিকা ছিল। তার শিক্ষিকা মিস ওয়ালস যখন ব্যাঙের জীবনচক্রের গল্প বলতেন, তখন তার কৌতূহল যেন আরও বেড়ে যেত। প্রকৃতির এই খেলাটা তার কাছে আরও জাদুকরী মনে হতো। কিন্তু কবিতার এই অংশে এসে সবকিছু হঠাৎ করে পাল্টে যায়। যে জগৎটা এতদিন এত পরিচিত ছিল, সেটাই যেন কেমন অচেনা আর ভয়ঙ্কর হয়ে ওঠে। চলুন দেখি এই বদলটা কিভাবে ঘটল। কবিতার এই লাইনগুলোই হল সে টার্নিং পয়েন্ট। রাগী ব্যাঙগুলো আর আক্রমণ করল, খেয়াল করুন শব্দ দুটো। এই শব্দগুলোই পুরো কবিতার মেজাজটা পাল্টে দিল, একটা নতুন অজানা ভয় নিয়ে এলো। ব্যাঙের প্রতি দুটি দৃষ্টিভঙ্গির এই তুলনাটা কিন্তু খুব স্পষ্ট। যা একসময় ছিল আগ্রহ আর কৌতূহলের জিনিস, সেটাই এখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিবর্তনটাই হল কবিতার মূল দ্বন্দ্ব, শিশুটির নিষ্পাপতা হারানোর একটা প্রতীক। ইনি এই নতুন ভয় আর বিপদের অনুভূতিটা বোঝানোর জন্য একটা খুব শক্তিশালী সাহিত্যিক কৌশল ব্যবহার করেছেন, যার নাম উপমা বা সিমিলি। দেখুন কি অসাধারণ একটা উপমা। হেনেন এখানে ব্যাঙগুলোকে আর সাধারণ প্রাণী হিসেবে দেখছেন না, একেবারে যুদ্ধের অস্ত্রে পরিণত করেছেন। কাদার গ্রেনেড, এই তুলনাটাই শিশুটার মনের আতঙ্ককে একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম তা আমাদের কবিতার সেই রহস্যময় আর গভীর শিরোনামটার দিকেই নিয়ে যাচ্ছে। এবার আমরা এই শিরোনামের আসল মানেটা বোঝার চেষ্টা করব। এটাই হলো কবিতার একেবারে আসল প্রশ্ন। চলুন এর উত্তরটা খোঁজা যাক। তাহলে দাঁড়ালোটা কি? এই ডেথ অফ আ ন্যাচুরালিস্ট আসলে একটা রূপক। এটা কোনো শারীরিক মৃত্যুর কথা বলছে না, এটা বলছে একটা শিশুর নিষ্পাপ কৌতূহলের মৃত্যুর কথা। মানে সেই মুহূর্তটা যখন সরল বিস্ময়ের বদলে মনে জায়গা করে নেয় জগৎ সম্পর্কে এক জটিল, ভয়ার্ত, প্রাপ্তবয়স্ক সচেতনতা। তার মানে কবিতাটা মূলত এই চারটে প্রধান বিষয়কে ঘিরেই তৈরি হয়েছে। শৈশবের নিষ্পাপতা হারানো থেকে শুরু করে প্রকৃতির দুই রূপ, একদিকে সুন্দর, অন্যদিকে ভয়ঙ্কর, সবকিছুই এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন চলুন হিনির এই একদম প্রথম দিকের কবিতাটিকে তার বিশাল কর্মজীবনের প্রেক্ষাপটে দেখি, তাহলেই বোঝা যাবে কেন এটা এত গুরুত্বপূর্ণ। আমেরিকান কবি রবার্ট লোয়েলের এই একটা কথাই সিমাস হিনির সাহিত্যিক গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন আইরিশ সাহিত্যের এক মহিরুখ। মজার ব্যাপার হলো, এই কবিতার থিমগুলোই কিন্তু তার সারা জীবনের লেখার ভিত্তি তৈরি করেছিল। শৈশবের স্মৃতি, প্রকৃতি আর নিজের পরিচয়, এই বিষয়গুলোই তাকে একদিন বিশ্বের সর্বোচ্চ সাহিত্যিক সম্মান এনে দিয়েছিল। আসলে এই কবিতাটা আমাদের প্রত্যেকের ভেতরে সেই শিশুটার কথা মনে করিয়ে দেয়, যে কোনো একদিন প্রথমবার জগতের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে তাই একটা প্রশ্ন রইল, জীবনে ঠিক কোন মুহূর্তে একটা উপলব্ধি প্রথমবারের মতো জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছিল?